হয়েছে, তখন শাওন আমতা আমতা করে বলে, আমার তো পছন্দ হয়নি, কিন্তু আমার পরিবার খুব পছন্দ করেছে, তাদেরকে আমি অনেক কষ্ট করে আটকাতে পারিনি। তারা মেয়েটাকে আংটি পরিয়ে আসে। তাই নাকি? সত্যি জিজ্ঞাসা করেছিলে তাদেরকে? তখন মায়া জিজ্ঞাসা দৃষ্টিতে শাওনের দিকে তাকিয়ে থাকে। শাওন তখন মাথা নিচু করে বসে আছে। মায়া তখন চোখের পানি মুছতে মুছতে বলে, করনি শাওন, তুমি চেষ্টাও করনি। যদি তুমি চেষ্টা করতে তাহলে এই কাজটা হতো না। তুমি মেয়েটাকে রিজেক্ট করতে পারতে, যেভাবে আমি শত শত পাত্র তোমার জন্য রিজেক্ট করেছিলাম। আমাকে কিছু বোঝাতে হবে না শাওন, আমিও বুঝে গেছি যে 28 বছরের তো শাওনের সাথে আমি এই 27 বছরের মেয়েটা বেমানান। আমাকে তোমার পাশে মানায় না। তোমার পাশে আমাকে তো বড্ড বেমানান দেখায়। মায়া, আমি তোমাকে সত্যি ভালোবাসি। শাওনের এই কথা শুনে মায়া হাসতে থাকে। এরপর বলে, আমাকে যদি সত্যি ভালোবাসতে তাহলে যুবতী সুন্দরী মেয়ে দেখে গলে যেতে না, তার সাথে বিয়ে ঠিক করে আসতে না। শাওন বলল, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো বাবা মাকে অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য, কিন্তু পারিনি। শাওনের এই কথায় মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে, পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সে কখনো বেইমানি করতে পারে না। আর শূন্য পকেটে পাশে থাকা নারীটিকে যে পুরুষ তার জীবন সঙ্গী বানায়, সে পুরুষের জীবনে কখনো ভালোবাসার অভাব হয় না। বেকারত্বের দোহাই দিয়ে তুমি আমার কাছ থেকে 5টা বছর সময় নিয়েছিলা, দিলাম। এরপর আরো কিছুদিন সময় নিলা, সেটাও দিলাম। আর তোমার জন্য অপেক্ষা করতে করতে এখন আমার বয়স 27। আমাদের 9 বছরের সম্পর্ক। তোমার কাছে তো এই 9 বছরটা চোখে লাগেনি, কিন্তু আমার 27 বছর এটা চোখে লাগছে, তাই না? শাওন এরপর নিশ্চুপ হয়ে বসে থাকে। মায়া এরপর শাওনের দিকে তাকিয়ে করুণ সুরে বলে, গ্রামে একটা কথা বলে যে নারীরা নাকি কুড়িতেই বুড়ি, সেটা আমি আজ হারে হারে টের পাচ্ছি। 7 বছর আগে তুমি যখন স্টুডেন্ট ছিলে, বই কেনার টাকা ছিল না, অসহায় হয়ে পড়েছো, টিউশন নিতে পারছিলে না, বাবা মার মাথার বোঝা হয়ে যাচ্ছিলে। সেই সময় আমি তোমাকে মানসিক সাপোর্টের পাশাপাশি আর্থিক সাপোর্টও করেছি। তোমার প্রত্যেকটা পদক্ষেপে তোমার পাশাপাশি থাকছি, সাহায্য করছি। এত সবকিছুই তোমার কাছে ফিকে লাগে, তাই না? আর যেটা বাস্তব লাগে সেটা হচ্ছে আমার বয়স, যেটা 27 বছর বয়সে বিয়ে করলে নাকি বাচ্চা হবে না, বয়সের ছাপ স্পষ্ট। আমাকে দেখতে বুড়ি লাগছে। তুমি তো এখন সরকারি চাকরিজীবী, এই জন্য তোমার কাছে আমাকে বেমানান লাগছে। অথচ তোমার জন্য অপেক্ষা করতে করতেই তো আমি আমার যৌবন নষ্ট করে ফেলেছি। তোমাকে ভালোবেসে তো আমি কত পাত্র রিয়েক্ট করেছি। এই সব কিছুই তোমার কাছে মিথ্যে, কিন্তু আমার বয়সটা 27, এটাই সত্যি। মায়ের কথাগুলো শুনে শাওনের মুখ নিশ্চুপ, তার মুখে আর কোনো কথাই নেই। এরপর মায়া আবার বলে, আচ্ছা, তোমরা যখন প্রেম করো তখন তোমাদের পরিবার কোথায় থাকে বলো তো? তখন তোমরা অনাথ থাকো, তাই না? যখনই বিয়ের কথা উঠে তখনই পরিবার এসে হাজির হয়। তারা মানছে না বলে তুমি তোমার প্রেমিকাকে বিয়ে করতে পারছো না, তাই না? কিন্তু যখন প্রেম করো তখন তাদের কোনো খোঁজ থাকে না। মায়া এই কথাগুলো খুব রাগান্বিত ভাবে বলে। শাওন শুধু চুপচাপ করে কথাগুলো শুনেই যাচ্ছে। মায়া আবার উত্তেজিত হয়ে বলে, আমাকে ঠকিয়ে তুমি কখনোই সুখী হতে পারবা না, জীবনেও না। তোমাদের মতো প্রতারকরা মেয়েদেরকে ঠকিয়ে কখনো সুখী হতে পারে না। এই কথা বলে মায়া সেখান থেকে চলে যায়। শাওন তা মায়া চলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মায়া সেখান থেকে বাড়ি অব্দি কান্না করতে করতে চলে আসে। সে যদিও কান্না করতে চাচ্ছে না, কিন্তু চোখের পানি তো তার কথা মানছে না। সে অঝরে পড়তেই থাকে। চোখের পানিটাও মায়ের সাথে বেইমানি করে আরেকটা বেইমানের জন্য ঝরে পড়ছে। সেদিনের পর থেকে শাওনের সাথে মায়ের আর কোনো যোগাযোগ হয়নি। শাওন তার বিভিন্ন জায়গা থেকে তাকে ব্লক দিয়ে রাখছিল, কিন্তু শাওনের এক বন্ধুর সাথে মায়ের ফ্রেন্ড ছিল। ফেসবুকে শাওনের বিয়ের ছবিটা ওখান থেকে সে দেখতে পায়। সেখানে শাওন আর তার বউয়ের ছবিটা ছিল। সেই ছবিটার দিকে মায়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখে মেয়েটার বয়সও কম, দেখতেও খুব সুন্দর, শাওনের সাথে বেশ মানিয়েছে। এসব ভাবতে ভাবতে মায়া সে ছবিটার উপর থেকে চোখ সরিয়ে নেয় আর মনে মনে বলে, এভাবে